হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ভাইয়া প্লিজ, আমি এখন বড় হয়েছি, আমার লাইফের ডিসিশন এখন আমি একাই নিতে পারবো। আশা করি তুমি এখানে নাক গলাতে আসবে না। কিন্তু ও তো ভালো ছেলে না, প্লিজ আমার কথাটা শোন। পরি ওর ভাইয়ের কোনো কথাই শুনলো না, বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। আজ থেকে অনেক বছর আগের কথা। আম্মু, ও আম্মু। বল বাবা। আম্মু, সবার বোন আছে, আমার কেন কোনো বোন নেই? রাফি, অতুল, ওদের সবার বোন আছে। ওরা ওদের বোনকে নিয়ে খেলে, বোনের জন্য স্কুল থেকে কত কিছু কিনে নিয়ে যায়। তোর মন খারাপ হয়? খুব। তোর বোন লাগবে? তুমি আমাকে একটা বোন এনে দাও, আমি ওকে গোসল করাবো, চুল বেঁধে দেব, ওর জন্য লিপস্টিক কিনে আনবো, চকলেট, চুইংগাম সব কিনে আনবো, খুব আদর করব। প্লিজ আমাকে একটা বোন এনে দাও, প্লিজ আমাকে একটা বোন এনে দাও না। অভ্র ক্লাস 5-এ পড়ে। ওর বন্ধুদের সবার বোন আছে, কিন্তু ওর বোন নেই, তাই ওর খুব আফসোস। এই জন্য ওর মায়ের কাছে এসে আবদার করছে ওর একটা বোন লাগবে। অভ্রর মা বাবার আর কোনো সন্তান নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। দুজনই জব করে, সারাদিন থাকতে হয় অফিসে, বাচ্চাকে সামলাবে। অভ্রকে ওর নানু লালন পালন করে বড় করেছে। এখন ওর নানু বেঁচে নেই, সেই জন্য অভ্রর বাবা মার আর ইচ্ছে নেই কোনো বেবি নেওয়ার। কিন্তু আজ ছেলের বায়নার কারণে অভ্রর মা ওর বাবাকে বলল যে অভ্র একটা বোন চায়। অভ্রর বাবাও সম্মতি দিলেন। 1.5 মাস পর অভ্রর মা বুঝতে পারলো যে তিনি প্রেগনেন্ট। এর মাঝে অভ্র আরো কয়েকটা বার ওর মাকে এসে বলেছিল ওর বোন কই। অভ্রর মা অভ্রকে বলেছে, এই তো কিছুদিন পর নিয়ে আসবো তোর বোনকে, তুই ঠিকমতো পড়াশুনো কর। ঠিকমতো পড়াশোনা না করলে তোর বোন বলবে আমার ভাই পচা, পড়াশোনা করে না, কিছু না, আমি ওর কোলে যাব না। তখন কি করবি? তাই এখন থেকে মন দিয়ে পড়াশোনা কর। আচ্ছা আম্মু, আমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব, খুব ভালো রেজাল্ট করব, যাতে আমার বোন আমার কোলে আসে, আমাকে খুব ভালোবাসে। এই তো লক্ষ্মী বোনের লক্ষ্মী ভাই। এদিকে অভ্রর মা মাঝে মাঝে চিন্তা করে যদি তার মেয়ে না হয় তখন কি হবে। আল্লাহর কাছে দোয়া করে যাতে তার একটি মেয়েই হয়, অভ্রর মনে যেন কষ্ট না পায়। এদিকে অভ্রর মায়ের ডেলিভারির টাইম চলে আসে। অভ্রর মা বাবা আজ দুজনই চিন্তায় আছে, যদি মেয়ে না হয় তাহলে তো অভ্র কান্নাকাটি করবে, ওকে কি করে বোঝাবে। অভ্রর মা ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করলেও কখনো জানতে চায়নি তার ছেলে হবে নাকি মেয়ে হবে। ভয় একটাই, যদি ছেলে হয়। অভ্রর মায়ের ডেলিভারি হয়ে গেছে। অভ্র আর অভ্রর বাবা বাইরে অপেক্ষা করছে। একটা নার্স অভ্রর বাবাকে এসে বলে আপনার মেয়ে হয়েছে। এই কথা শুনে অভ্রর বাবা খুশিতে অভ্রকে কোলে তুলে নেয়। অভ্রর বাবার মুখের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। কি হয়েছে, কাঁদছিস কেন বাবা? ওই আন্টিটা বলল তোমার মেয়ে হয়েছে, আমার বোন হয়েছে তো বললো না। আরে বোকা, আমার আর তোর মায়ের মেয়ে মানেই হচ্ছে তোর বোন। তুই যেমন আমার ছেলে, ও তেমনই আমাদের মেয়ে। তুই ওর ভাই আর ও তোর বোন। তুই আজ ভাই হয়েছিস আর তোর বোন হয়েছে, বুঝলি এবার? অভ্র এবার খিলখিল করে হেসে দিল। পিচ্চিকে বাইরে বের করে আনা হলো, এনেই ওর বাবার কোলে নিতে যাবে। আর তখনই আমার বোনকে আমি আগে কোলে নেব, আমার কোলে দিন আমার বোনকে। যে আগে নেবে সে কিন্তু আমাদের মিষ্টি খেতে টাকা দেওয়া লাগবে। আব্বু, তুমি আন্টিকে টাকা দিয়ে দাও তো, আমি বাসায় গিয়ে আমার ড্রয়ার থেকে টাকা বের করে তোমাকে দিয়ে দিব। আমি পরীর জন্য অনেক কিছু কিনবো বলে টিফিনের টাকা থেকে অনেক টাকা জমিয়ে রেখেছি, ওখান থেকে তোমাকে দিয়ে দিব। পাপ্পা, বোনের রামও রাখা হয়ে গেছে আর বোনের জন্য টাকা জমানোও হয়ে গেছে। বাহ, তুমি আন্টিকে তাড়াতাড়ি টাকাটা দাও তো, আমি আমার পরীকে কোলে নেব। অভ্রর বাবা নার্সের হাতে কিছু টাকা দেয় আর নার্স অভ্রর কোলে ওর বোনকে দেয়। অভ্র পিচ্চিটাকে কোলে নিয়ে ওর গালে চুমো দেয়। এই তো আমার অ্যাঞ্জেল,
এতদিন কই ছিলি বুড়ি? কত মিস করেছে তোর ভাইয়া তোকে। পচা মেয়ে, ভাইয়ার কথা মনেও করিনি। সবাই অব্রর কথা শুনে হাসছে। অব্র যে ওর বোনকে কত ভালোবাসে তা দেখছে। 4 দিন পর অব্রর মাকে বাসায় নিয়ে আসা হয়। অব্র এই 4 দিন হসপিটালেই ছিল। ওর বোনকে ছাড়াও কোথাও যাবে না। অব্রর মা জব ছেড়ে দেয়, পরীর দেখাশোনা করে। অব্র স্কুল থেকে পরীর জন্য ঝালমুড়ি কিনে নিয়ে আসে। আম্মু, আম্মু, পরি কই? ও তো ঘুমাচ্ছে। আমি ওর জন্য ঝালমুড়ি কিনে নিয়ে এসেছি। আরে পাগল ছেলে, ও কি এখন এগুলো খেতে পারবে? আরো বড় হলে খেতে পারবে। ও এখন সব কিছুই খেতে পারবে না। আর একটু বড় হোক, তারপর নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। ধীরে ধীরে পরি বড় হতে থাকে, আর বড় হতে থাকে অভ্র। অভ্র পরীকে রেখে স্কুলে যেতে চায় না, কিন্তু ওর মা যখন বলে ও পড়াশোনা না করলে পরি ওর সাথে কথা বলবে না, তখন ও স্কুলে যায় আর বাসায়ও পড়তে বসে। পরীর আজ 1 বছর পূর্ণ হয়েছে। অভ্র ওর জমানো টাকা দিয়ে পরীর জন্য কেক কিনে এনেছে। পরীর জন্য মাথায় ব্যান্ড, লিপস্টিক, অনেক কিছু কিনে এনেছে। সন্ধ্যায় অভ্র পরীকে নিয়ে কেক কাটে। ভালোভাবেই চলছিল ওদের দিনকাল। একদিন অভ্র স্কুল থেকে বাসায় ফিরে ওর মাকে ডেকে বলে, আম্মু, পরি কই? ওই তো খাটেই তো, দেখ। ওকে রেখে আমি রান্না দেখতে এসেছি। ও খেলছে। আম্মু, ও আম্মু, পরি তো রুমে নাই, খাটে নেই। কি বলছিস? অভ্রর মাও এসে দেখে পরি খাটে নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে অভ্র আর অভ্রর মা পরীকে, কিন্তু কোথাও ওর পরীকে খুঁজে পায় না। অভ্র চিৎকার করে কাঁদতে থাকে। তুমি আমার বোনটাকে দেখে রাখতে পারো না? এত কাজ কিসের তোমার? হ্যাঁ, আমার পরীকে এনে দাও। আমার পরীকে এক্ষুনি এনে দাও। তুমি এখনই আমার পরীকে এনে দিবা। পরি, কই গেলি তুই? এই দেখ, আমি তোর জন্য কত কিছু নিয়ে এসেছি। এই বলে অভ্র কাঁদতে থাকে, কিন্তু পরীকে সারা বাড়িতেও খুঁজে পাওয়া যায় না। হঠাৎই অভ্র দেখে পাশের বাড়ির প্রতিবেশী আন্টি পরীকে নিয়ে বাসায় ঢুকছে। অমনি অভ্র তার কাছ থেকে পরীকে কোলে তুলে নেয় আর চুমু খেয়ে বলতে থাকে, কোথায় ছিলি তুই? কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস? আর কখনো ভাইয়াকে ছেড়ে কোথাও যাবি না। অভ্রর মাও পরীর আঙুল আর হাত ধরে কাঁদতে থাকে। ভাবি, ও আপনাদের কাছে কিভাবে? আমি না আপনাকে বললাম ভাবি, আমি পরীকে নিয়ে গেলাম। আপনি বাথরুমে ছিলেন ভেবে আমি বলেই নিয়ে গিয়েছি। আমি কিছুই শুনিনি। তাছাড়া আমি বাথরুমে না, আমি কিচেনে ছিলাম। এমন ভুল আর কখনোই করবেন না। না জানিয়ে আর কখনো এভাবে পরীকে নিয়ে আসবেন না। জানেন আমরা মা ছেলে কতটা ভয় পেয়ে গেছি। ভুল হয়েছে ভাবি, ক্ষমা করবেন, আমি আসি। অভ্র পরীকে কোলে নিয়ে আদর করতে থাকলো, ওর সাথে কথা বলতে থাকলো। ওর মা তাকিয়ে তাকিয়ে বোনের প্রতি ভাইয়ের কি মমতা তাই দেখছে। কতগুলো বছর কেটে গেছে। ভাইয়া, ভাইয়া, তাড়াতাড়ি নাস্তা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। এই তো পাগলি হয়ে গেছে। তুই চেয়ারে এসে বস। অভ্র নিজ হাতে নাস্তা বানিয়ে পরীকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। এই নাও ভাইয়া, তুমি খাও। পরী এখন বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে। অভ্র পড়াশোনা শেষ করে একটা জব করে। পরীর যখন 6 বছর, তখন এক ছুটির দিনে পরীর বাবা মা এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। অভ্র যাবে না বলে পরীও যায় না, কারণ সে তার ভাইয়াকে ছাড়া কিছুই বোঝে না। সে ভাইয়ার কাছেই থাকবে, সেই জন্য পরীর মা বাবা দুজনেই যান আত্মীয়ের বাসায়। তবে তারা বাসায় ফিরেন লাশ হয়ে। রোড অ্যাক্সিডেন্টে তারা মারা যান। এরপর থেকেই অভ্র পরীকে আদর যত্নে বড় করে তোলে। চুল বাঁধা থেকে শুরু করে রান্না, স্কুলে পৌঁছে দেয়া সব অভ্রই করে। এর ফাঁকে নিজের পড়াশোনাও চালিয়ে যায়। এখন ভাই বোন দুজনেই দুজনের আপনজন। নাস্তা খাইয়ে দিয়ে অভ্র পরীর চুল বেঁধে দেয়। ছোটবেলার মতো এখনো পরী তার ভাইয়ের হাতেই নিজের চুল বাঁধিয়ে নেয়। ঠিকঠাক ওর ভাইয়া আগে চুল বাঁধতে না পারলেও এখন খুব সুন্দর করেই চুল বাঁধতে পারে। বোনের চুল বাঁধতে বাঁধতে শিখে গেছে। তারপর দুজনেই বাসা থেকে বের হয়। অভ্র পরীকে স্কুলে নামিয়ে দিয়ে অফিস চলে যায়। অভ্র সাহেব, জি ভাই বলুন। আজকে রান্না বান্না করে রেখে এসেছেন নাকি? দেরি হলো যে। জি ভাই, দুপুরের রান্নাটাও করে রেখে এসেছি, তাই দেরি হয়ে গেছে। এভাবে আর কতদিন?
এবার না হয় বিয়ে করে গড়ে বউ আনুন, বউই সংসার সামলাবে। পুরুষ মানুষ আপনি কতদিন সামলাবেন? তাছাড়া বোনকে দিয়েও তো রান্না বান্না করাতে পারেন। ক্লাস 10-এ পড়ে যথেষ্ট বড় হয়েছে। ভাই, ওর সামনে এসএসসি পরীক্ষা, পড়াশোনার খুব চাপ। তাছাড়া ও আমার কাছে এখনো আগের সেই ছোট্ট পড়েই। বড় হোক তখন না হয় করবে সব, ততদিন তো আমি আছি। আপনার যা ভালো মনে হয়। ধন্যবাদ। আগামীকাল থেকে পরীর পরীক্ষা। পরীর থেকে পরীর ভাইয়েরই চিন্তা বেশি। রাতে পরী পড়তে বসলে অভ্র ওকে দুধ গরম করে দেয়, কখনো চা বানিয়ে দেয়, পাশে বসে থাকে। যতক্ষণ পরী পড়ে ততক্ষণ অভ্র ঘুমায় না। বোনের পড়া শেষ হলে বোনের মশারি টাঙিয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে তারপর অভ্র অভ্রের রুমে এসে ঘুমায়। সকালে পরীকে অভ্র ঘুম থেকে ডেকে ব্রাশ করে ফ্রেশ হতে নিয়ে বলে, তুই ফ্রেশ হয়ে একটু পড়তে বস, আমি চা নাস্তা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। পরীক্ষার সময় হয়ে গেছে। অভ্র পরীকে স্কুল গেটের সামনে নামিয়ে দিয়ে বলছে, শোন, একদম চিন্তা করবি না, কোনো কিছু না পারলে ঘাবড়ে যাবি না। আমার A+ লাগবে না, তুই পাস করলেই চলবে। তুই একদম টেনশন নিবি না, আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করবি। ভাইয়া, হুম, আমার থেকে তো তুমিই বেশি চিন্তা করছো। চুপ, যা এবার ঠান্ডা মাথায় পরীক্ষা দে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। একে একে পরীর সব পরীক্ষা শেষ। আজ পরীর রেজাল্ট দিবে। ওর থেকে ওর ভাইয়েই টেনশনে আছে বেশি। হ্যালো ভাইয়া, হ্যাঁ বল। দুপুর 2টায় রেজাল্ট দিবে, তুমি একটু দেখে নিও, তারপর আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না। আচ্ছা ভাইয়া, রাখি। 2:15 বাজে, ভাইয়া তো এখনো কিছু জানালো না। তাহলে কি আমি ফেল করলাম? দেখি একটা ফোন দিয়ে ভাইয়াকে। এতবার রিং হচ্ছে, ভাইয়া ফোন ধরছে না কেন? দুপুর 2:25-এ অভ্র 20 কেজি মিষ্টি নিয়ে বাসায় চলে আসে। এসেই পরীকে জড়িয়ে ধরে বলে, পরি রে, আজ আমি অনেক খুশি, তুই A+ পেয়েছিস। সত্যি ভাইয়া? হ্যাঁ রে, সত্যি সত্যি সত্যি। সব তোমার জন্য ভাইয়া। তুমি যেভাবে আমার কেয়ার করেছো, রাত জেগে আমার জন্য চা কফি বানিয়েছো, আমাকে পড়া বুঝিয়েছো, সব তোমার জন্য। এই সম্পূর্ণ ক্রেডিট তোমার ভাইয়া। না রে পাগলি, সব তোর কষ্ট করে পড়ার ফল। এই নে মিষ্টি খা। তুমি নাও। ভাই বোন দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দেয়। এরপর পুরো এলাকায় অভ্র মিষ্টি বিলায়। ওর একমাত্র বোন যে পাশ করেছে, আজ ওর সব থেকে খুশির দিন। আচ্ছা বলতো পরি, তুই আমার কাছে কি চাস? আজ তুই যা চাইবি আমি তোকে তাই এনে দেব। আমার কিচ্ছু লাগবে না ভাইয়া, তুমি আছো, আমার সব আছে। তবুও তোর কি লাগবে আমাকে বল, আমি তোকে কিছু দিতে চাই। তুমি তো আমার চাওয়ার আগেই আমাকে সব এনে দাও। বাবা মায়ের অভাবও বুঝতে দাও না। তুমি আমার মা, বাবা, ভাই বোন সব কিছু ভাইয়া। লাভ ইউ ভাইয়া। আমিও তোকে অনেক ভালোবাসি রে। তুই তো কিছু বলবি না, আমি আমার পছন্দ মতো কিছু নিয়ে আসবো তাহলে। এই চাওয়াটা পাওনা রইল তাহলে। কোনো একদিন চেয়ে নিব, তখন কিন্তু আমাকে না করতে পারবে না। তুই চেয়ে দেখিস, চাওয়ার সাথে সাথে হাজির করব। মনে থাকে জানো? হুম, থাকবে থাকবে। পরি কলেজে ভর্তি হয়। অভ্র যেই কলেজে ভর্তি করতে চায় সেটাই পরি ভর্তি হবে না। অভ্র চেয়েছিল পরীকে গার্লস কলেজে ভর্তি করতে, কিন্তু পরীর জেদের কারণে শেষমেশ পরীর পছন্দের কলেজেই ভর্তি করানো হয়, যেখানে ছেলে এবং মেয়ে উভয়ই পড়াশোনা করে। অভ্র পরীকে কলেজে ভর্তি করার সময় শুধু একটা কথাই বলে, তোর কোনো আবদার আমি আজ অব্দি অপূর্ণ রাখিনি, আজও রাখলাম না। তবে আমার একটা অনুরোধ, কখনো এমন কিছু করিস না যাতে আমি কষ্ট পাই। তুমি চিন্তা করো না ভাইয়া, আমার উপর ভরসা রাখো। পরি কলেজে ক্লাস করতে থাকে। কলেজ জীবনের 4 মাস হয়ে যায়। নতুন নতুন অনেক বন্ধু বান্ধবী হয়। এর মধ্যে এক ছেলের নাম তার প্রিন্স। বয়সে পরীর থেকে 2-1 বছরের বড় হলেও সেও পরীর সাথেই পড়ে। ছেলেটা একদিন পরীকে কলেজ মাঠে বন্ধুদের সামনে হাঁটু গেড়ে বসে কয়েকটা গোলাপ পরীর সামনে ধরে বলে, আই লাভ ইউ পরি, আই লাভ ইউ ভেরি মাচ, উইল ইউ লাভ মি? পরি মাঝে মাঝেই খেয়াল করত
প্রিন্স ওকে ফলো করে। পরিও এরপর থেকে প্রিন্সকে ফলো করত। ও কি করে না করে পরির বন্ধু বান্ধবীরাও পরিকে আগেই বলেছে। দেখিস পরি, প্রিন্স না তোকে ভালোবাসে। আরে ধুর, কি বলিস? সত্যি, ওর মতো ছেলের ভালোবাসা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। লাখপতির একমাত্র ছেলে। দেখিস না বাইক নিয়ে কিভাবে কলেজে এন্ট্রি নেয়। দেখলেই ইচ্ছে করে দৌড়ে গিয়ে বাইকে বসি আর ঘুরতে যাই লং ড্রাইভে। কিন্তু সেই ভাগ্য কি আর আমাদের আছে? যা বসে পড় বাইকে, আমারও সব শখ নেই। আমি আমার ভাইয়ার বাইকে চড়েই আনন্দ পাই। বান্ধবীদের কথায় আর প্রিন্সের হাবভাব দেখে পরিও একটু একটু প্রিন্সকে পছন্দ করতে শুরু করে। এদিকে প্রিন্স যখন পরীকে প্রপোজ করে বসে, তখন বান্ধবীদের কথায় আর নিজের ভালো লাগা থেকে পরি প্রিন্সের প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেয়। শুরু হয় অভ্রর অগোচরে পরি আর প্রিন্সের প্রেম। একদিন ক্লাস ফাঁকি দিয়ে পরি আর প্রিন্স বাইকে করে ঘুরতে বের হয়, আর তখনই অভ্রের চোখ পড়ে পরির উপর। পরি বাসায় ফিরলে রাত্রে অভ্র পরিকে জিজ্ঞেস করে, ছেলেটা কে রে পরি? কোন ছেলে ভাইয়া? ওই যে তুই বাইকে করে আজ যার সাথে ঘুরলি। ও, ও তোমার ফ্রেন্ডের ভাইয়া। আমরা একসাথে পড়ি। আচ্ছা ভাইয়া, আমি যাই, খুব ঘুম পাচ্ছে। এই বলে পরি ওর রুমে চলে যায়। অভ্র আর কিছু বলার সুযোগ পায় না। এরপর একদিন অভ্রর এক বন্ধু অভ্রকে বলে, দোস্ত একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আরে না, বল। পরীকে প্রায় দেখি প্রিন্সের নামের একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় করতে। ছেলেটা ভালো না, এসএসসি পরীক্ষায় 3 বার দিয়ে পাস করেছে। বাবা মায়ের বকে যাওয়া পকেটে ছেলে। ক্লাস 9 থেকে সিগারেট খায়। বাবা মাও যে যার মতো ঘুরে বেড়ায়। হাই সোসাইটির লোকজন হলে যা হয় আর কি। পরীকে বুঝিয়ে বলিস, বুঝবে হয়তো, কিছু মনে করিস না। আমি আসি। অনেক ধন্যবাদ রে, বাসায় আসিস। আচ্ছা আসবো, ভালো থাকিস। পরের দিন সকালে, দাঁড়া পরি। বলো ভাইয়া। ছেলেটার নাম প্রিন্স, তোর সাথে পড়ে, বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তো? ভাইয়া। তুই ওর সাথে বিভিন্ন জায়গায় ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়াস, কথাটা কি সত্যি? কে বলেছে এই কথা? কে বলেছে সেটা বড় কথা না, সত্যি কিনা সেটাই কথা। সত্যি কিনা আমি জানতে চেয়েছি। হ্যাঁ সত্যি। ছেলেটা ভালো না, তুই ওর সাথে মিশবি না। ও ভালো ছেলে ভাইয়া, খুব ভালো ছেলে। আমি ওকে খুব ভালোবাসি। ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। কি ভালোবাসিস? এইটুকু মেয়ে তুই ভালোবাসার কি বুঝিস? আর এ কয়দিনেই তুই ভালো মন্দ বুঝে গেলি? তুই আর ওই ছেলের সাথে মিশবি না, এটাই আমার শেষ কথা। ভাইয়া প্লিজ, আমি এখন বড় হয়েছি। আমার লাইফের ডিসিশন এখন আমি একাই নিতে পারবো। আশা করি তুমি এখানে নাক গলাতে আসবে না। কিন্তু ও তো ভালো ছেলে না, প্লিজ আমার কথাটা শোন। পরি ওর ভাইয়ের কোনো কথাই শুনলো না, বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। কি হয়েছে আমার সোনা পাখি, আজ খুব উদাসী মনে হচ্ছে? ভাইয়া আমাদের বিষয়টা জেনে গেছে আর বলছে আমি যেন তোমার সাথে আর যোগাযোগ না করি। তুমি ভালো ছিলে না। তুমি কি বলবে? আমি বলেছি সে যেন আমাদের বিষয়ে নাক না গলায়। এটা আমার পরি, এখন কি করতে চাও? আজ বাসায় গেলে হয়তো ভাইয়া আমার কলেজে আসা বন্ধ করে দিবে। আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। আমি তোমাকে না দেখে থাকতে পারবো না পরি। তাহলে কি করব এখন? কি আর করবো, চল আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব এইটুকু বয়সে? মানুষ কি বলবে? সবে মাত্র ইন্টারে পড়ি আমরা। মানুষ আবার কি বলবে? আগের দিনের মানুষের 8-10 বছরে বিয়ে হতো, আর আমরা এখন তো তাদের থেকে অনেক বড়। আর আমি তোমার থেকে কয়েক বছরের বড়ই আছি। সবই বুঝলাম, কিন্তু আমরা পালিয়ে যাব কই? কোথায় আবার? কক্সবাজার চলে যাব। আমার অ্যাকাউন্টে অনেক টাকা আছে, ওগুলা নিয়ে গেলে আরামসে 3 মাস ঘুরে বেড়াতে পারবো। আর তারপর পরিবারের মানুষজন এমনিতেই মেনে নিবে। এত টাকা তোমার অ্যাকাউন্টে কি করে এলো? আমি আমার কোটিপতি বাবার একমাত্র সন্তান। আমার কাছে টাকা থাকবে না তো কার কাছে থাকবে? ভাবো এবার কি করবে? চলো তাহলে চলে যাই। বিয়ে হয়ে গেলে ভাইয়া ঠিকই মেনে নিবে। চলো তাহলে।
পরি আর প্রিন্স বন্ধু বান্ধবদের দিয়ে অনেক কষ্টে বিয়ে করে নেয়। যেহেতু বয়স কম, প্রথমে একটু ঝামেলা হয়, কিন্তু পরে সব ঠিকঠাক হয়। আর ওরা বিয়ে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। অভ্র বাসায় এসে দেখে পরি বাসায় ফেরেনি। অভ্র এর মধ্যে কয়েকবার পরীকে ফোন দেয়, পরি রিসিভ করেনি। অভ্র ভাবে বাসায় গিয়ে বুঝিয়ে বলবে। রাগ ভাঙানোর জন্য অভ্র পরির জন্য এক বক্স চকলেট আর একটা নতুন জামা কিনে নেয়, কিন্তু বাসায় এসে অভ্র পরীকে কোথাও পাচ্ছে না। এখন খুব চিন্তা হচ্ছে অভ্রের, কোথায় গেল পরি। অভ্রের সব আত্মীয় স্বজনদের বাসায় অভ্র ফোন দেয়, কিন্তু কারো বাসায় পরি যায়নি বলে সবাই জানায়। পরির ডায়েরি খুঁজে পরির বান্ধবীদের মোবাইল নাম্বার বের করে অভ্র ফোন দেয়। সবাই বলে ওরা জানে না পরি কোথায় আছে। এদিকে অভ্র কাঁদতে থাকে আর নিজের হাত দিয়ে দেয়ালে ঘুষি মারতে থাকে। সব দোষ আমার, সব দোষ। না জানি আমার পরিটা কোথায় আছে এখন। আর তখনই অভ্রের ফোন বেজে ওঠে। হ্যালো পরি, কই তুই কলিজা? সরি, আর কখন আমি রেগে কথা বলবো না তোর সাথে। এই যে আমি কান ধরছি, তুই কোথায় আছিস এখন বল, আমি তোকে এক্ষুনি নিয়ে আসছি। আমি কক্সবাজার আছি ভাইয়া। কক্সবাজার? হ্যাঁ, আমি প্রিন্সকে বিয়ে করে নিয়েছি, ওর সাথেই কক্সবাজার এসেছি। সাথে সাথে অভ্রের হাত থেকে ফোনটা পড়ে যায় আর ফোন বন্ধ হয়ে যায়। অভ্র ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে খুলে যাওয়া মোবাইল আবার জোড়া লাগাতে থাকে। পরি ভেবে নেয় অভ্র বোধহয় ওদের মেনে নেবে না, তাই লাইন কেটে ফোন বন্ধ করে রেখেছে। পরি ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখে অভ্রের মোবাইলে। ভাইয়া, আমি প্রিন্সকে অনেক ভালোবাসি, তাই ওকে আমি বিয়ে করেছি। আশা করি আমাদের সুখের সংসারে আগুন দিবে না। ভালো থেকো, আমাকে খুঁজো না, আমরা ভালো আছি, ভালো থাকবো। অভ্র দ্রুত মোবাইল জোড়া লাগিয়ে ফোন অন করে, ফোন দেয় পরির নাম্বারে, এই বলার জন্য যে ও যা করেছে এবার বাসায় ফিরে আসুক। কিন্তু পরি ততক্ষণে ফোন বন্ধ করে দিয়েছে। অভ্র পরির দেয়া মেসেজটা পড়ে কাঁদতে থাকে, কিন্তু পরি কি আদৌ ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছে? প্রিন্স আর পরি একটি রুম ভাড়া করে সেখানে ওঠে। প্রিন্স বাসায় ফোন করে বলে দেয় ও বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে এসেছে, কেউ যেন চিন্তা না করে। রাত কেটে গিয়ে সকাল হয়, কিন্তু অভ্রের চোখের পানি শুকায় না। যেই বোনকে এত আদর যত্ন করে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই বোনকে না আজ এত বড় একটা ডিসিশন একাই নিয়ে নিল। একটা বার জানানোর প্রয়োজন অন্তত মনে করলো না। অভ্র সকাল থেকে পরির নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোন যায় না। অভ্র ফোন করে ওর বন্ধুর কাছে, কেঁদে কেঁদে সবকিছু জানায় আর বলে, এখন আমি কি করব? তুই কোনো চিন্তা করিস না, ওদের হাতে যে কয়দিন টাকা পয়সা আছে সে কয়দিন দূরে দূরে থাকবে। টাকা পুরালে চলে আসবে, চিন্তা করিস না তুই, আমি আসছি তোর বাসায়। অভ্রর বন্ধু অভ্রর বাসায় আসে অভ্রকে সাপোর্ট দেওয়ার জন্য। রাত থেকে সকাল, সকাল থেকে দুপুর অভ্র কিছুই খায়নি। অভ্রর বন্ধু অভ্রকে জোর করে খাওয়ায়, মেন্টালি সাপোর্ট দেয়। কেটে যায় এক সপ্তাহ। এর মাঝেই ফেসবুকে এক মেয়ের সাথে পরিচয় হয় অভ্রর, এবং তারপর বন্ধুত্ব হয়। মেয়ে দেখতে সুন্দরী, শিক্ষিত, যেমন দেখতে অভ্র তেমনি সেই মেয়ে, কেউ কারো থেকে কম না। বন্ধুত্বের কিছুদিন পর ওরা একদিন দেখা করে, দুজনেরই দুজনকে ভালো লাগে। অভ্রের সব ডিটেলস জানায় মেয়েটাকে। মেয়েটার নাম পৃথা। দুজন দেখা করার পর বাসায় গিয়ে অভ্র টেক্সট দেয় পৃথাকে। কেমন লাগলো আমাকে? যেমনটা ভাবছি তার থেকে বেশি ভালো। আচ্ছা তাই? হ্যাঁ, তবে আমাকে কেমন লাগছে বললে না তো? ভালো না লাগলে কি টেক্সট করতাম, কেটে পড়তাম এতক্ষণে? তাই নাকি? জি, তাহলে কি আমরা পরবর্তী ধাপে এগোতে পারি? যেমন? আমি বিয়ের আগে প্রেমে বিশ্বাসী না। আমি সব সময় ভেবেছি বিয়ের পর আমি আমার বউয়ের সাথে প্রেম করব, ওকে খুব ভালোবাসবো। আমিও তাই ভাবছি, বিয়ের পর বরকে ভালোবাসবো, তাই আজও কাউকে ভালোবাসিনি। তাহলে আমি কি তোমার বাসায় প্রস্তাব নিয়ে আসবো? আমার কোনো আপত্তি নেই। অভ্র অভ্রের বন্ধুকে নিয়ে গিয়ে পৃথার বাসায় প্রস্তাব দেয়। পৃথা ধনী পরিবারের সন্তান হলেও অভ্রর যোগ্যতা এবং বর্তমান অবস্থা, বাড়িঘর দেখে পৃথার পরিবারের সবাই রাজি হয়, আর বিয়ে হয়ে যায় অভ্র আর পৃথার।
অভ্র পরীর নাম্বারে অনেকবার ফোন করে, প্রতিদিন ফোন করে, কিন্তু পরীর নাম্বারে ফোন যায় না। তাই পরীকে ছাড়াই অভ্রের বিয়ে করে নিতে হয়। মন খারাপ বোনের জন্য? তা তো হবেই। মন খারাপ করবেন না, পরি চলে আসবে দেখবেন। আপনি তো ওই ছেলের বাসায় জানাতে পারতেন, জানিয়েছেন? না। কেন জানাননি? সে কথা না হয় আজ থাক, চলো ঘুমিয়ে পড়ি। আমাকে কেমন লাগছে বললেন না? আমার বইয়ের মতো লাগছে। ধুর, আনরোমান্টিক বর। তুমি আমাকে রোমান্টিক বানিয়ে নিও কেমন? আচ্ছা ঠিক আছে। সকালে হঠাৎ করেই অভ্রর মোবাইল বেজে উঠল। পৃথা অভ্রর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অভ্র তড়িঘড়ি করে ফোন রিসিভ করলো। হ্যালো পরি, কেমন আছিস তুই? ভাইয়া। হ্যাঁ বল। ভাইয়া প্রিন্স গতকাল আমাকে খুব মেরেছে, তারপর কোথায় যেন আমাকে রেখে চলে গেছে। সকাল হয়ে গেছে কিন্তু ওর কোনো খবর নেই। ওর নাম্বার ফোন দিচ্ছি, ফোনও ঢুকছে না। প্রথম 2 বার ঢুকেছিল, রিসিভ করে বলছে তোর যেখানে খুশি তুই সেখানে চলে যা, আমাকে আর ফোন দিবি না। এরপর আর আমাদের কথা হয়নি। আমাকে তুমি নিয়ে যাও ভাইয়া, আমার খুব ভয় করছে, নিয়ে যাও আমাকে তুমি। তুই কাঁদিস না পরি, একদম কাঁদবি না। তুই বল তুই কোথায় আছিস, আমি এক্ষুনি আসছি তোকে নিতে। অভ্র পৃথাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে ড্রেস চেঞ্জ করে পরীকে আনতে যাবার উদ্দেশ্যে রওনা দিতে থাকে। তুমি না অফিস থেকে ছুটি নিয়েছো, কোথায় যাচ্ছ সকাল সকাল? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? এভাবে কথা বলছো কেন আমার সাথে তুমি? কি বলেছি কানে যায়নি? চুপ, একদম চুপ, আর একটা কথা শুনতে চাই না আমি। পৃথা মন খারাপ করে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো বিয়ের পরের দিনই ওর এমন আচরণ কেন আমার প্রতি। আর অভ্র পরীর দেয়া ঠিকানা মতো পরীকে আনতে গেল। পরি, আমি তোর দেওয়ার ঠিকানা মতো এসেছি, তুই কই? তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি ভাইয়া। পরি অভ্রের কাছে দৌড়ে ছুটে আসে, এসেই অভ্রকে জড়িয়ে ধরে। কিন্তু আজ প্রথমবারের মতো পরি অনুভব করলো ওর ভাইয়ের হাত দুটো ওকে আগলে ধরছে না। না ধরাই স্বাভাবিক, কারণ আমি যে ভাইয়াকে খুব বড় আঘাত দিয়ে ফেলছি। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না প্রিন্স এমন হবে, ও যে আমাকে এভাবে ফেলে চলে যাবে আমি কখনোই ভাবিনি ভাইয়া। তুমি যে বলেছিলে প্রিন্স ভালো ছিলে না, আসলেই ও ভালো ছিলে না। তোমার কথাই ঠিক ছিল ভাইয়া, সেদিন তোমার কথা শুনলে আজ আমার এই অবস্থা হতো না। কথাগুলো বলে পরি কাঁদতে থাকে। চল বাড়িতে চল। অভ্র হোটেলের বিল পরিশোধ করে পরীকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সারা রাস্তা অভ্র পরীর সাথে একটা কথাও বলেনি। পরি আর অভ্র বাসায় পৌঁছে পৃথা গেট খুলে দেয়। পরি আর অভ্র ভেতরে ঢুকতেই পরি অভ্রকে জিজ্ঞেস করে, এটা কে ভাইয়া? তোর ভাবি। ভাইয়া তুমি বিয়ে করে ফেলেছো, আর আবার আমার অনুপস্থিতিতে? তুমি আমার সব স্বপ্ন মাটি করে দিলে। আমি তো ভেবেছিলাম আমার জন্য তুমি হয়তো ভালো নেই, আমার জন্য তুমি হয়তো কষ্ট পাচ্ছ, কিন্তু আমি ভুল। তুমি তো বউ নিয়ে খুব ভালো আছো। অভ্র এবার করে পরির গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ভাইয়া তুমি আমাকে মারলে? কি করছো তুমি? তুমি কোনো কথা বলবে না পৃথা, তোর স্বপ্ন সব মাটি করে দিয়েছি তাই না? তুই কিভাবে আমাকে না জানিয়ে বিয়ে করেছিলি বল? এই 2 হাতে তোকে আমি মানুষ করেছি, এই বুকে রেখেছি তোকে আমি, আর তুই আমার এই বুকে আঘাত করলি। কিভাবে করলি বল? আমার কোনো স্বপ্ন ছিল না তোর বিয়ে নিয়ে, তাই না? স্বপ্ন তোর একাই ছিল আমার বিয়ে নিয়ে। আরে তোর জন্য আমি এত দিন পর্যন্ত বিয়ে করিনি, ভেবেছি যদি বউ আসলে আমি চেঞ্জ হয়ে যাই, বা আমার বউ তোকে দেখতে না পারে, তোকে কষ্ট দেয়, কাজ করায়। অথচ আমার বন্ধুরা বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেছে। সরি ভাইয়া, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, ভুল তোর হয়নি, ভুল তো হয়েছে আমার। বেশি আদর দিয়ে মাথায় তুলে ফেলেছিলাম তোকে আমি, আর তার ফল পাচ্ছি এখন। তোরা এখন আধুনিক ছেলে মেয়ে, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারিস। বিয়েতে আজকাল তোদের কাউকে লাগে না।
পরিবারের কেউ না জানলেও চলে, কিন্তু পরিবারের লোকজন যদি 16 থেকে 17 বছরের মেয়ের বিয়ে ঠিক করে, সেটা হয়ে যায় বাল্যবিবাহ। তোদের প্রতি বাবা মায়ের অন্যায়। কিন্তু যখন এই বয়সের ছেলে মেয়েগুলো প্রেম করে পালিয়ে বিয়ে করে, কই থাকে তখন তাদের বাল্যবিবাহ? তখন কি তোরা পরিবারের প্রতি অন্যায় করিস না, নাকি ওটা অন্যায় না? থামো অব্র, প্লিজ থামো। এখন যাও, ফ্রেশ হয়ে নাও দুজন, আমি খাবার দিচ্ছি। অভ্র চলে যায়। পরি কাঁদতে থাকে। কেঁদো না পরি, ভাইয়ের মন খারাপ, ভাইয়ের কষ্ট পেয়েছে তো তাই একটু বকা দিয়েছে, কিছু মনে করো না। যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। তিনজন একসাথে বসে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষে পরি ওর রুমে চলে যায়। রুমে গিয়ে প্রিন্সের নাম্বারে ট্রাই করতে থাকে। প্রিন্সের নাম্বারে ফোন ঢোকে। হ্যালো প্রিন্স। কি হয়েছে? বারবার কেটে দেওয়ার পরও ফোন করছো কেন? ফোন করছি কেন মানে? তুমি জানো না আমি কেন ফোন করছি? তুমি আমাকে একা ফেলে কোথায় চলে গেছো? আমি আমার বাসায় চলে এসেছি, আর তুমি কোথায় যাবে আমি জানি না, কিন্তু আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। এসব কি বলছো তুমি? কথা শোনা যায়নি? বলছি আমার সাথে আর যোগাযোগ করবে না। কেন করবো না আমি যোগাযোগ? আমরা বিয়ে করেছি, এখন আমরা স্বামী স্ত্রী। চাইলেও তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করতে পারবে না। আমি মানি না এই বিয়ে। আর যে মেয়ে একটা ছেলের জন্য তার পরিবার ছেড়ে চলে যেতে পারে, কোনোদিন নাকি আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরে পালিয়ে যায়, এমন মেয়ে নিয়ে আমি সংসার করতে পারবো না। তাহলে বিয়ে করেছিলে কেন আমায়, সংসারই যদি না করবে? তোকে পাওয়ার ইচ্ছা ছিল, পাওয়া হয়ে গেছে, শেষ। ছি প্রিন্স, ছি, তুমি এতটা নিয়েছ আমি ভাবতেও পারিনি। এবার তো ভাবতে পারিস। সো ডোন্ট কল মি এগেন। এই বলে প্রিন্স ফোন রেখে দেয়। আর পরি কাঁদতে থাকে। বাইরে দাঁড়িয়ে অভ্র সব শোনে। রাতে অভ্র পৃথাকে একটু অ্যাভয়েড করে যেতে চাইলেও পৃথার ভালোবাসার কাছে আর পৃথার দুষ্টুমির কাছে অভ্র হার মানে। দুজন দুজনের কাছাকাছি আসে। সকালে অভ্র ঘুম থেকে উঠে পরির রুমে যায়। পরি, এই পরি। ভাইয়া। সকাল 6:30 বাজে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানা, আর কাল থেকে যেন ডাকতে না হয়। সকাল সকাল উঠেই নাস্তা বানিয়ে নিবি, আর নাস্তা বানিয়ে আমাকে ঘুম থেকে ডেকে তুলবি। ভাইয়া কি বলছো তুমি? আমি নাস্তা বানাবো? হ্যাঁ, তুই বানাবি। অবাক হবার কি হলো? তুই তো এখন আর আমার ছোট্ট পরিটি নেই যে আমি তোকে নাস্তা বানিয়ে খাওয়াবো। যেই মেয়ে নিজে নিজে বিয়ে করে নিতে পারে, সেই মেয়ে নাস্তাও বানাতে পারবে। বড় হয়ে গেছিস তো, শুধু আমি বুঝতে পারিনি। ওঠ তাড়াতাড়ি, নাস্তা রেডি কর। অভ্র এই বলে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নেয়। আর পৃথাকে ডেকে তুলে বলে, তুমিও গোসল করে ফ্রেশ হয়ে নাও। পরি নাস্তা বানাচ্ছে। নাস্তা বানানো হলে নাস্তা খেয়ে আমি তোমাকে তোমাদের বাসায় দিয়ে অফিসে যাব। আর বইয়ের নিজের বাবার বাড়ি যেতে হয় না, ফিরানি বলে মেবি, তাই না? তুমি দেখি সবই জানো। অভিভাবক ছাড়া সন্তান তো, তাই সবাই জানতে হয়। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি। তুমি অফিসে যাবে, আমাদের বাসায় যাবে না? আমি অফিস থেকে দুপুরে গিয়ে দেখা করে আসব সবার সাথে। বস ফোন দিয়েছিলেন গতকাল রাতে, আজ জয়েন করতেই হবে অফিসে। আচ্ছা ঠিক আছে। পৃথা গোসল করে রেডি হয়ে নেয়। এদিকে পরি অনেক কষ্টে রুটি, পরোটা আর ডিম ভেজে টেবিলে পরিবেশন করে। সবাই খাবার টেবিলে বসে। এগুলো কি? রুটির অবস্থা এমন কেন? রুটি কি এমন তেড়া বেঁকা হয়? ভালো মতো রুটি বানানো শিখে নিস। স্বামীর বাড়ি গিয়ে আমায় বকা শোনাবি নাকি? শ্বশুর বাড়ির লোকজন বলবে ভাই শুধু আদর দিয়ে মাথায় তুলেছে, কোনো কাজকর্ম শেখায়নি। পরি অভ্রের চোখের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। কি কান্নার মতো কি বললাম আমি? আর শোন, বিয়ের পর আর কাপড় চোপড় ধোয়া হয়নি আমার। ঝুড়িতে আমার কাপড় চোপড়গুলো রাখা আছে, ধুয়ে দিস। আর দুপুরের জন্য রান্না করে নিস। আমি নাস্তা করে তোর ভাবিকে নিয়ে ওদের বাসায় যাব। পরি আচ্ছা বলে কাঁদতে কাঁদতে ওর রুমে চলে যায়। দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে, ভুল না হয় করে ফেলেছে একটা, তাই বলে এমন করবে ওর সাথে? ও বাস্তব দুনিয়া এখনো দেখেনি পৃথা। দেখা উচিত, বোঝা উচিত বাস্তবতা কেমন। অভ্র কথাগুলো বলে রুটি ছিঁড়ে মুখে দেয় আর সবার আড়ালে চোখের জল মুছে
পরি, এই পরি। জি ভাবি। চলো তাহলে আমার সাথে আমাদের বাসায়। না ভাবি, আপনিই যান, আমার ভালো লাগছে না। আচ্ছা তাহলে আমি যাই, তুমি দুপুরে কিছু খেয়ে নিও। রাতে এসে আমি রান্না করবো নি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাবি, সাবধানে যাবেন। তুমিও সাবধানে থেকো। অভ্র পৃথাকে ওদের বাসার গেটের সামনে নামিয়ে দেয়। বাসায় আসবে না? পরে আসবনি। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। পৃথাকে দেখে ওদের বাসার লোকজন খুশি হয়। রান্না বান্না শুরু হয়। দুপুরে পৃথা অভ্রকে ফোন দেয়। দুপুর 2টা বেজে গেছে, এখনো আসছো না কেন? একটা কাজ পড়ে গেছে, তুমি খেয়ে নাও। আমি অপেক্ষা করি। না, দেরি হবে, খেয়ে নাও। আচ্ছা তুমিও খেয়ে নিও, আর সন্ধ্যায় এসে আমাকে নিয়ে যেও। রাখছি, বাই। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। হ্যালো, কোথায় তুমি অভ্র? রাত হয়ে গেছে, এখনো এলে না। আমি বাসায় এসে পড়েছি, তুমি থাকো তোমাদের বাসায়। থাকবো মানে? তোমাকে না বললাম সন্ধ্যায় আমাকে এসে নিয়ে যেতে? সমস্যা কি তোমার তোমাদের বাসায় থাকতে? আমার বোন যদি বিয়ের পর ওর বাবার বাসায় থাকতে পারে, তুমি কেন পারবে না? থাকো কতদিন বাবার বাড়িতে। আজব তো, কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। পরি আমাদের বাসায় আছে বলে আমাকে আমাদের বাসায় থাকতে হবে নাকি? ওর বর তো ওকে ফেলে দিছে, তারপরে তুমিও আমাকে ফেলে রাখবে নাকি? কেমন যুক্তি দিচ্ছ আমাকে তুমি? আমি তো কোনো যুক্তি দিচ্ছি না, আমি তো সহজ ভাষায় তোমাকে বললাম থাকো বাবার বাড়িতে কয়দিন। যেদিন পরীকে ওর বর মেনে নিবে, ওর শ্বশুর বাড়ির লোকজন মেনে নিবে, ওকে এসে তুলে নিয়ে যাবে, ঠিক সেই দিন আমিও তোমায় আমার বাসায় নিয়ে আসব। ততদিন বাবার বাড়িতেই থাকো। অদ্ভুত তো, তোমার বোনের শ্বশুর বাড়ি যাওয়া না যাওয়ার সাথে আমার সম্পর্ক কি? তোমার ভাইকে জিজ্ঞেস করো, ওর কাছেই সব উত্তর পেয়ে যাবে। হ্যালো হ্যালো অভ্র, অভ্র। অভ্র লাইট কেটে মোবাইল অফ করে দেয়। পৃথা বারবার অভ্রকে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু অভ্রর ফোন অফ। পৃথা অভ্রের শেষ কথাটি মনে করে। অভ্র বলেছে আমার ভাই সবকিছুর উত্তর জানে, কিন্তু এই কথা বললো কেন? ও কিভাবে জানবে? আর পরি শ্বশুর বাড়িতে না গেলে আমিও কেন যেতে পারবো না? পরি এতদিন বাসার বাইরে ছিল, আর ছোটও তো বাসার বাইরে ছিল। আর অভ্র বলল আমার ভাইয়ের কাছে সব উত্তর আছে। তাহলে কি ছোট আর পরির সাথে কোনো কানেকশন আছে? আমার ছোটর কাছ থেকে সব প্রশ্নের উত্তর জানতে হবে। ছোট, এই ছোট, কই তুই? ছোট। হ্যাঁ আপু এসো, এই তো আমি। তুই কোথায় ছিলি কয়দিন? জানোই তো, আজ আবার জিজ্ঞেস করছো কেন? আমি যা প্রশ্ন করেছি তার উত্তর দে। কই আবার? কক্সবাজার। কার সাথে গিয়েছিলি? কার সাথে মানে? বন্ধুদের সাথে। সবাইকে তো বলেছি। বলেছিস, তবে আমি সত্যিটা জানতে চাই। কি সত্যি আবার জানতে চাও? যেই সত্যি কেউ জানে না। আমি কিছুই বুঝতে পারছি না আপু, কি বলছো তুমি? পরীকে চিনিস? পরি? তোতলাচ্ছিস কেন তুই? পরীকে চিনিস কিনা আমি জানতে চেয়েছি। পৃথার ভাই চুপ করে আছে। কি হলো, কথা বল। কথা বলছিস না কেন তুই? প্রিন্স। হ্যাঁ আপু। আমি কিছু জানতে চাচ্ছি। হ্যাঁ চিনি। কি সম্পর্ক ওর সাথে তোর? আমরা একসাথে পড়ি। আর? আর তো কিছু না, ওই বন্ধু আর কি। প্রিন্স আমার চোখের দিকে তাকা, কিছু লুকাবি না তুই আমার কাছে। তুই জানিস পরি কি? কে? পরি তোর দুলাভাইয়ের ছোট বোন। তোর দুলাভাই আজ আমাদের বাসায় আসলো না কেন জানিস? কেন? কারণ সে আমাকে বাসায় নিবে না। মানে কি? মানে হচ্ছে যে পর্যন্ত ওর বোন পরীকে পরির পর একসেপ্ট না করে, ও শ্বশুরবাড়ির লোকজন ওকে বাসায় না তুলে নেয়, সেই পর্যন্ত অভ্র আমায় বাসায় নিবে না। আমাকে আমাদের বাসায় থেকে যেতে বলেছে। আমি অভ্রকে জিজ্ঞেস করেছি পরির ওর শ্বশুরবাড়িতে যাওয়া না যাওয়ার সাথে আমার সম্পর্ক কি? ও বলেছে সব প্রশ্নের উত্তর তোর কাছে আছে। আমি সব প্রশ্নের উত্তর চাই প্রিন্স, উত্তর দে আমায়, নাহলে আমি আর এই মুখ কাউকে দেখাবো না। যে মেয়ের বিয়ের পরপরই স্বামীর ঘর ছাড়া হতে হয়, সেই মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপু এসব বলো না প্লিজ, আমি সব বলছি। হ্যাঁ বল, সব সত্যি সত্যি বলবি। আপু পরি আর আমি একসাথে পড়াশোনা করি, বন্ধুদের সাথে বাজি ধরে আমি ওকে প্রপোজ করি। ক্লাসে জয়েন করার পর থেকেই ও খুব নম্রভাবে চলতো আর খুব ভদ্র। ও অন্য সব মেয়েরা আমার জন্য পাগল থাকলেও ও আমার দিকে ঘুরেও তাকাতো না। তাই বন্ধুরা বললো ওকে প্রপোজ করে তোর প্রেমে হাবুডুবু খাইয়ে দেখা। ওদের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করি আর ওকে ফলো করি এমনভাবে যাতে ওর চোখে পড়ে। তারপর একদিন ওকে হুট করে প্রপোজ করে ফেলি ওর আর আমার বন্ধু বান্ধবদের সামনে, আর ও অ্যাকসেপ্ট করে নেয়। তারপর চলে আমাদের প্রেম।
পরে একদিন ও আমাকে এসে বলে ওর ভাইয়া নাকি বলেছে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে। ও এতটাই আমাকে ভালোবাসে যে আমাকে ছাড়া থাকতে পারবে না বলে দেয়। আমিও বলি চলো তাহলে আমরা বিয়ে করে ফেলি। ও রাজি হয়ে যায়। পরে আমরা বিয়ে করে নেই। বিয়ে করে কক্সবাজার চলে যাই। বিয়ে ছাড়া কোনো মতেই ও আমার সাথে কক্সবাজার যেত না, তাই ওকে আমার বিয়ে করতেই হয়। আর তোমাদের সবাইকে বলি বন্ধুদের সাথে গেছি, আসলে আমি পরীকে নিয়ে গেছিলাম। আর বাবা যখন ফোন করে বলল তোমার বিয়ে ঠিক হয়ে গেছে হুট করে, তখন আমি ওকে কক্সবাজার ফেলে রেখেই তোমার বিয়েতে চলে আসি। আমি বাসায় এসে মোবাইল অফ করে দেই। পরে যখন অন করেছি ও একবার ফোন দিয়েছিল, আমি বলেছি আমি বাসায় চলে এসেছি, ওর যেখানে যাওয়ার ইচ্ছে ও চলে যাক। তারপর আমি আর ওর কোনো খবর জানি না আপু। কথা শেষ না হতেই পৃথা প্রিন্সের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়। ছি, তোকে আজ আমার ভাই বলতেও ঘৃণা হচ্ছে। এত বড় হয়ে গেছিস তুই, আর এতটা নীচ, ভাবতে অবাক লাগছে আমার। এই তোকে আমি কোলে পিঠে করে আদর করে মানুষ করেছি, এই শিক্ষা দিয়েছি তোকে। বাবা মা না হয় তোকে সময় দিতে পারিনি তাদের বিজনেসের জন্য, কিন্তু আমি তোকে সময় দিইনি, বুঝাইনি, দিইনি শিক্ষা। আমার শিক্ষার আজ তুই এই দাম দিলি। আপু সরি। তোর ওই মুখ থেকে আমি আপু ডাক শুনতে চাই না। আপু আমার ভুল হয়েছে, প্লিজ তুমি কেঁদো না। আমি কারো বোন না, কেউ আমার ভাই না। পৃথা বিছানা থেকে উঠে দরজা দিয়ে বেরিয়ে আসবে আর দেখে পৃথার মা বাবা দরজার সামনে দাঁড়িয়ে। এতক্ষণ সবই শুনেছে তারা। প্রিন্সকে জোরে জোরে ছোট ছোট বলে ডেকে পৃথা প্রিন্সের রুমে আসছিল বলে তারাও শুনে পৃথার পেছনে পেছনে আসে। পৃথা প্রিন্সকে আদর করে ছোট বলে ডাকে। পৃথা ওর রুমে চলে যায়। পৃথার বাবা মা প্রিন্সের দিকে তাকায়। ছি, তোমার কাছ থেকে আমরা এমনটা আশা করিনি। সরি বাবা। এই ভুলের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। চলে এসো পৃথার মা। পৃথার বাবা আর মা দুজন প্রিন্সের রুম থেকে বেরিয়ে গিয়ে পৃথার রুমে যায়। গিয়ে দেখে পৃথা কাঁদছে। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। তুই অব্রকে ফোন দে, আমি অব্রর সাথে কথা বলবো। ওর ফোন বন্ধ মা। আচ্ছা শোন, কাল সকালেই আমরা অব্র বাসা তোকে নিয়ে যাব। কাঁদিস না তুই, প্লিজ কাঁদিস না। না মা, আমি আর ও বাসায় যাব না। কিসব বলছিস এসব? হ্যাঁ মা, ঠিকই বলছি। তোমরা গিয়ে পরীকে নিয়ে আসো, বাড়ির বউ বাড়িতে নিয়ে এসো। তোমাদের ছেলে যে ভুল করেছে সেটাকে তোমরা শুধরে ফেলো। আর অতীতে ওকে শাসন না করে, তোমাদের দায়িত্ব পালন না করে যে ভুল করেছো সেই ভুলের প্রায়শ্চিত করো। আর আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ। তোমরা যাও, আমাকে একা থাকতে দাও। পৃথা কাঁদতে থাকে। প্রিন্স ভাবতে থাকে এখন কি করব। বোনের সংসার বাঁচাতে হলে পরীকে এ বাড়িতে নিয়ে আসতে হবে। তাছাড়া পরী দেখতে শুনতেও ভালো, আমাকে ভালোবাসে খুব। সমস্যা কি? না হয় কাটিয়ে দিব মেয়েটাকে নিয়ে এ জীবন। ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নে, আমরা একটু পরে অব্রর বাসায় যাব। আচ্ছা, সাথে তুইও যাবি। ঠিক আছে। তোকে জন্ম দিয়ে মনে হয় ভুলই করেছি আমরা, সেই ভুল আজ পরীকে এ বাড়িতে নিয়ে এসে শুধরাবো। সরি মা, সরি বাবা। পরী তোকে ক্ষমা করলো, আমরা তোকে ক্ষমা করে দেব, তার আগে না। যা ফ্রেশ হয়ে নাস্তা করে নে। আপু উঠেছে? আপু যাবে না? রাতে তো বলেছে যাবে না। তুই বলে দেখ কি বলে। আচ্ছা তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আবুর কাছে যাচ্ছি। এই আপু, আপু কোথায় তুমি? হো তুমি এখানে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। ছাদে কি করো? ছাদ থেকে বাইরের পরিবেশটা দেখছি। আজ পরিবেশটা কেমন থমথমে লাগছে। পরিবেশ ঠিকই আছে, শুধু তোমার হাসি পেলেই পরিবেশটা আরো পারফেক্ট হয়ে যাবে। আজ পরিবেশ তোমার হাসিটা দেখেনি তো, তাই এই অবস্থা। হাসো একবার। চাইলে কি হাসা যায়? আমি ঠিক আছি, যা পরীকে নিয়ে আয়, নিজের ভুলগুলো শুধরে নি। হ্যাঁ আপু যাবো, আর তোমাকেও দিয়ে আসবো অব্র ভাইয়ার শূন্য ঘরটা পূর্ণ করে দিতে। আমি যাব না, প্লিজ আমাকে তুই রিকোয়েস্ট করবি না। কেন যাবে না? কারণ যে স্বামী তার বোনের জন্য তার স্ত্রীকে ত্যাগ করতে পারে, নিজের বোন তার স্বামীর ঘর ছাড়া বলে আমাকেও যে ঘর ছাড়া করতে পারে, সেই স্বামীর ঘরে আমি যেতে চাই না। প্লিজ তুই যা, আমাকে আর কিছু বলবি না। তোমার রাগটা জায়েজ আছে আপু, আমি জানি তোমার অবস্থান থেকে তুমি ঠিক, কিন্তু কি জানো, একজন ভাইয়ের জায়গায় তুমি নিজেকে বসিয়ে দেখোনি। যদি বসাতে তবে বসতে। বোনের সংসার ভাঙার যন্ত্রণাটা একটা ভাইয়ের কাছে কতটুকু। মানে কি বলতে চাস তুই? মানে আমি অব্র ভাইয়ের কষ্টটা গত রাতে নিজেও ফিল করেছি, যদিও তার কষ্টের তুলনায় আমার কষ্টের পরিমাণ সামান্য। বুঝিয়ে বল, এত ঘুরাচ্ছিস কেন কথা?
গতরাত যখন আমি ভাবলাম আমি যদি পরিটাকে না নিয়ে আসি তাহলে অব্র ভাইয়া তোমাকে নিবে না, তোমার সংসার ভেঙে যাবে। আর তখনই আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আর একবার ভাবো তো অব্র ভাইয়ার কেমন লেগেছে, তার বোন তাকে না জানিয়ে একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে, তবুও এমন একটা ছেলেকে যে ছেলে কিনা তার বোনকে ফেলে রেখে পালিয়ে গেছে। এখন তুমি বলো তার কষ্টটা কতটুকু। তাই বলে বোনের জন্য নিজের স্ত্রীকে ফেলে দেবে? উফ আপু, তুমি একটা বুদ্ধিমতী মেয়ে হয়ে এটা কেন বুঝতে পারছো না? ভাইয়া তোমাকে ফেলে দেয়নি, বরং একটু বুদ্ধি খাটিয়ে নিজের বোনের সংসারটাকে বাঁচানোর চেষ্টা করছে। কারণ সে জানে সে যদি তোমাকে প্রেশার দেয় আর তুমি যদি কষ্ট পাও, সে প্রেশারটা আবার আমার উপর এসে পড়বে। কারণ তুমি আমার বোন, আর তোমার সংসার বাঁচানোর জন্য হলেও আমি পরীকে অ্যাকসেপ্ট করব। এইটুকু কেন বুঝতে পারছো না? ভাই হয়ে এটা করা ছাড়া অব্র ভাইয়ার কোনো উপায় ছিল না। অব্র ভাইয়ার জায়গায় আমি হলে আমি ঠিক তাই করতাম। তবে কি তুই আমার জন্য পরীক্ষা আনতে যাচ্ছিস যদি অব্র আমাকে ওর বাসায় স্থান দেয়? গতকাল রাতে আমি এজন্য পরীক্ষা আনতে যাওয়ার ডিসিশন নিয়েছি যাতে তোমার সংসার বেঁচে যায়। কিন্তু যখন চোখ বন্ধ করেছি তখন ওর নিষ্পাপ মুখটা বারবার আমার চোখের সামনে ভাসছিল, আর আমার স্মৃতিগুলোও। তাহলে আমি কি ধরে নিব? পরের দিন সকালে প্রিন্সের মা বাবা এসে প্রিন্সকে ঘুম থেকে ডেকে তোলে। আমি আমার ভালোবাসাকে যোগ্য মর্যাদা দিতে আর তোমার বোনের সংসারে শান্তি ফিরিয়ে দিতে পরীক্ষা আনতে যাচ্ছি। লক্ষ্মী ভাই আমার, আয় তোর কপালে একটা চুমু দিই। যা এবার নিজের বউকে ঘরে নিয়ে আয়, তারপর দুজন মিলে মন দিয়ে পড়াশোনা করবি। এখন তো আর কফের বিয়ে হয়ে যাওয়ার চিন্তা নেই, না চিন্তা আছে লুকিয়ে লুকিয়ে প্রেম করার। বউকে নিয়ে বাইকে করে কলেজে যাবি, আবার কলেজ থেকেই ঘুরতে বের হবি। প্রেমও হবে, সংসারও হবে, লেখাপড়াও হবে। আর তুমি? পরের বর তো পরীক্ষা আনতে যাচ্ছে, আমি দেখি আমার বর কি করে। কথা বলতে না বলতেই পৃথার ফোন বেজে ওঠে। ও মা, তোর দুলা ভাইয়ের কল। রিসিভ করো না, থাকো ওর মতো। বাচ্চাদের মতো কি অভিমান করলে চলে? রিসিভ করো। পৃথা ফোন রিসিভ না করায় অভ্র পৃথাকে মেসেজ পাঠায়। আমি জানি পৃথা, তুমি আমার আচরণে কষ্ট পেয়েছ। আসলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমার ভুল হয়েছে। সারা রাত দুটো চোখ এক করতে পারিনি, ঘুমাতে পারিনি আমি। তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিতে আসছি। আর তুমি এলেই আমি তোমাকে সব রহস্য খুলে বলবো। দেখ তো দুলাভাই কি মেসেজ দিয়েছে। ও হ্যাঁ, দুলাভাই মিস করছে তোমায়, তাহলে রেডি হও। না, আগে তোরা যা, আমি পরে যাব। পৃথা অভ্রকে একটা মেসেজ পাঠায়। প্রিন্স এবং মা বাবা তোমাদের বাসায় আসছে, তোমার আসতে হবে না। আমি যাব না আর তোমাদের বাসায়। আমাদের বাড়ির বউকে তুমি আমাদের বাসায় পাঠিয়ে দিও। দুলাভাই রিপ্লাই দিয়েছে আপু? না রে, এতক্ষণ হয়ে গেল একটা রিপ্লাইও দিচ্ছে না। প্রচুর ভালোবাসে তো দুলাভাই আমাকে। প্রচুর ভালোবাসি না বউটা, খুব ভালোবাসি। তুমি যখন ফোন রিসিভ করছিলে না তখনই রওনা দিয়েছি। রাস্তায় মেসেজটা লিখলাম আর তোমার মেসেজটাও দেখে নিয়েছি রাস্তায়। বুঝলাম আমার বোন তার শ্বশুরবাড়ি আসবে, তাই বলে বড় ভাবিকে ছাড়াই। ভাবির আশীর্বাদ লাগবে না? অব্র হয়েছে, কাঁদতে হবে না। ননদকে বিদায় দিতে চোখের পানি একটু অবশিষ্ট রাখুন। সরি অভ্র ভাইয়া, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করবেন। আমার বইয়ের কথা কি আমি ফেলতে পারি? দিলাম ক্ষমা করে। তবে আমার বোন ওকে ক্ষমা করবে কিনা তা আমি জানি না। সেটা আমি দেখে নিব ভাইয়া। বাহ, এ যুগের ছেলে মেয়েও সব কিছুতেই কনফিডেন্স। চলো চলো, এবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কনের বড় ভাবিকে নিতে এসেছি। পৃথার বাবা মা অভ্রকে নাস্তা করে যেতে বলেন। সবাই একসাথে নাস্তা করেন। তারপর পৃথা বলে, তোমরা তাহলে বিকালে এসো, আমরা বাসায় গিয়ে বিয়ের আয়োজন করি। তোমরা প্রিন্সকে বর্ষাতে নিয়ে এসো। আচ্ছা, মন্দ হয় না। তাহলে হলুদ তো দিস আমার বৌমাকে বাসায় গিয়ে। এর বোন জামাইকেও হলুদ ছুঁয়ে দিও একটু। তার বলতে হবে না। অভ্র আর পৃথা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যায়। গিয়ে ছোট করে বিয়ের আয়োজন করে। পরীকে হলুদ দিয়ে গোসল করায়, মেহেদি দিয়ে দেয়, বউ সাজায়। বিকেলে প্রিন্সের বাবা মা পরীকে আনতে যায়। খাওয়া দাওয়া শেষে প্রিন্স আর পরীর আবার বিয়ে পড়ানো হয়। বিদায় বেলায় পরী অভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তোমাকে খুব কষ্ট দিয়েছি আমি ভাইয়া। ছোটবেলা থেকে
আমাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, কখনো মা বাবার অভাব বুঝতে দাওনি। আর আমি কিনা শেষমেশ তোমাকে এত কষ্ট দিলাম, এত বড় আঘাত দিলাম। ভাইয়া, আমি যখন এসএসসি পাশ করেছিলাম সেদিন তুমি আমাকে বলেছিলে আমি তোমার কাছে কি চাই। আজ আমি তোমার কাছে সেটা চাচ্ছি। তুমি আমাকে আগের মতো আগের ভাইয়াকে ফিরিয়ে দাও। আমি আমার আগের ভাইয়াটাকে চাই। পরি কাঁদতে থাকে। আরে পাগলি, আমি তোর সেই ভাইয়াই আছি। তোর যেই ভাইয়া তোর চুল বেঁধে দিয়েছে, তোকে মুখে তুলে খাইয়েছে, নাস্তা বানিয়ে খাইয়েছে, তোর পরীক্ষার সময় তোর সাথে রাত জেগেছে। শুধু এই দুদিন আমি তোকে এটা বোঝানোর জন্য এমন বিহেভ করেছি যে বাহিরের পরিবেশটা খুব কঠিন। এখানে তুই আমার বোন, আমি তোকে যেমন আগলে রাখবো তেমনি বিয়ে করে তুই যেখানে যাবি সেখানে তুই হবি বাড়ির বউ। সেখানে তোকে সেই সংসারটাকে আগলে রাখতে হবে। আমি তোকে শুধু এইটুকু বোঝাতে চেয়েছি, বিয়ের পর একটা মানুষের জীবনের পরিবর্তন ঘটে আর তাকে সব পরিস্থিতি মানিয়ে নিতে হয়। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমরা ওকে নিজের মেয়ের মতোই রাখবো, সব কিছু শিখিয়ে পড়িয়ে নেব। তুমি শুধু আমার মেয়েটাকে আগলে রেখো। হ্যাঁ ভাইয়া, আজ থেকে আপনার বোনের দায়িত্ব আমার আর আমার বোনের দায়িত্ব আপনার। আমি যেদিন পৃথাকে বিয়ে করেছি সেদিনই ওর সমস্ত দায়িত্ব আর ওকে নিজের করে নিয়েছি। ভাইয়া, আমাদের তুমি ক্ষমা করে দাও। কাঁদতে হবে না পাগলি, আমি তোদের ক্ষমা করে দিয়েছি। ছোটরা ভুল করলে বড়রাই ক্ষমা করেই দেয়, কিন্তু ছোটদেরও ভাবা উচিত বড়দের কথা, কারণ বড়রাও তো মানুষ, তারাও তো কষ্ট পায়, আঘাত পায়। ভাইয়া ক্ষমা করে দিন আমাদের। অভ্র প্রিন্সকেও এবার জড়িয়ে ধরে, দুজনকে একসাথে জড়িয়ে ধরে বলে, দুজনকে আমি ক্ষমা করে দিয়েছি আর আবারও দিলাম। এবার দুইজন মন দিয়ে পড়াশোনা করবে। আর প্রিন্স, পরি এই ভাইয়ের খুব আদরের বোন, ওকে তুমি আর কখনো কষ্ট দিও না, ওর কষ্ট আমি সইতে পারি না। ধুর, এত চিন্তা করো না তো। প্রিন্স পরীকে কষ্ট দিলে তুমি আমাকে কষ্ট দিবে, তাহলেই কাজ হয়ে যাবে। পৃথার কথা শুনে সবাই হেসে দেয়। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, পরীকে আমি আর কখনো কষ্ট দিব না। অভ্র আর পৃথা পরীকে বিদায় দেয়। পরি নিজের শ্বশুর বাড়ি পা রাখে। বাসায় ঢুকেই প্রিন্সের মা বাবাকে সালাম করে। আরে আরে, তুমি আমার ছেলের বউ নও, তুমি আমার মেয়ে। এ বাড়িতে তুমি আমাদের মেয়ের মতোই থাকবে, আর আমাদের আর মেয়েদের জায়গা বুকে হয়। এই বলে প্রিন্সের মা পরীকে জড়িয়ে ধরে আর প্রিন্সকে বলে, যা পরীকে তোর রুমে নিয়ে যা। প্রিন্স পরীর হাত ধরে পরীকে প্রিন্সের রুমে নিয়ে যায়। প্রিন্সের ঘরটা ফুল দিয়ে সাজানো। প্রিন্স আর পরী রুমে ঢুকতেই, হাত ছাড়ুন আমার। কি কি বলেছি শোনা যায়নি? বলেছি লিভ মাই হ্যান্ড। তুমি আমাকে আপনি আপনি করছো কেন, আর হাত ছাড়তে বলছো কেন? হাত ছাড়ো বলছি, হাত ছাড়ো। বেচারা প্রিন্স এবার বউয়ের ধমক শুনে হাত ছেড়েই দিল। ছাড়লাম তো হাত। এবার বালিশ নিয়ে রুমের বাইরে যান, আমি ঘুমাবো। কি? বাংলা বুঝেন না? রুমের বাইরে কেন যাবো? কারণ আমি বলেছি তাই। কেন বলবে? তুমি আমার ওয়াইফ, আমি তোমার হাজব্যান্ড, আমি কেন বাইরে যাব? কারণ আপনি আমাকে আপনার স্ত্রী হিসেবে কখনোই স্বীকার করেননি। মানলাম আমি ভুল করেছি, তবে আমি আজ তোমাকে আমার মন থেকে স্ত্রী স্বীকার করে নিয়েছি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, শুধু একটা সুযোগ দাও নিজেকে শুধরে নেবার। আমি ঘুমালাম, আপনার বালিশ নিয়ে আপনি ফ্লোরে শুতে পারেন। গুড নাইট। পরি। পরি শুয়ে পড়ে পাশ ফিরে। প্রিন্স বেচারাও পরির এক পাশে সাইড হয়ে ধীরে ধীরে শুয়ে পড়ে, যাতে পরি টের না পায়। পরি টের পায় ঠিকই, তবে কিছু বলে না, চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর প্রিন্স পরির কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে অভ্র ঘুমানোর আগে পৃথাকে বলে, তুমি আমাকে ক্ষমা করেছো তো? করেছি। আসলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি পৃথা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তুমি কেন এমন করেছো, সব বাদ দাও এগুলো। তোমার জায়গায় আমি থাকলেও সেম কাজটাই করতাম। লক্ষ্মী বউ আমার। কিন্তু আমাদের বিয়েটা, আমাদের পরিচয়টা, এগুলো কিভাবে?
প্রিন্স আর পরি যখন সম্পর্ক চলে তখনই আমি প্রিন্সের ফেসবুক আইডি থেকে তোমার আইডি পাই, আর আমার বন্ধুর কাছ থেকে শিওর হই তুমি যে প্রিন্সের আপন বোন। ওর বাসা তোমাদের বাসার ওখানেই। তারপর তোমার সাথে পরিচিত হই একটু একটু করে। পরে যখন প্রিন্স আর পরি বিয়ে করে ফেলে তখন আমি তোমার সাথে মিট করি আর হয়ে যায় আমাদের বিয়ে। আমি জানতাম প্রিন্স পরে পরীকে কষ্ট দিবে, আর ওর বোনকে যদি আমি বিয়ে করি তবে ও চাপে পড়ে বাধ্য হলেও আমার বোনকে আর কষ্ট দিবে না। আর হলেও তাই, দেখেছো? তাহলে কি তুমি আমাকে ভালোবাসোনি? পরিচয়ের সময়ই চ্যাট করতে করতে তোমার মায়ায় পড়ে যাই আমি, পাগলি। তাহলে লাভ ইউ বলো। ওহ, কেন? কারণ আমি আমার বউকে ভালোবাসি বলবো। ভালোবাসি বউটা। লাভ ইউ ফাজিল বটটা। অভ্র আর পৃথার মাঝের সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটে। শুরু করে ওরা নিজেদের জীবনের নতুন অধ্যায়। সকালে পরি ফ্রেশ হয়ে নেয়। প্রিন্সের মা প্রিন্সের পরীকে নাস্তা করার জন্য ডাকে। দুজনই বাবা মায়ের সাথে নাস্তা করে। আম্মু, বলো মা। আমি একটু কলেজে যাব, অনেক দিন হয়ে গেছে কলেজে যাওয়া হয়নি। যাও, প্রিন্সও যা, পরে ক্লাস শেষ হলে পরীকে নিয়ে চলে আসবি। আচ্ছা আম্মু। পরি কলেজে যাবার উদ্দেশ্যে রেডি হয়, প্রিন্সও রেডি হয়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। প্রিন্স পরীকে বাইকে করে কলেজে নিয়ে যায়। পরি বাইকের ঝাঁকুনিতে প্রিন্সকেও ধরে না। পড়ে যাবে তো, আমাকে ধরে বসলে কি হয়? পরপুরুষ তো আর না আমি, তোমারই তো বর। পরি কোনো কথা বলে না। প্রিন্স মনে মনে খুব কষ্ট পায়, কিন্তু কিছু বলতে পারে না পরীকে। কলেজ চলে আসলে পরি বাইক থেকে নেমে কলেজে চলে যায়। এদিকে প্রিন্স যখন একটু পরে কলেজে ঢোকে তখন প্রিন্সের অনেক মেয়ে সহপাঠীরাই প্রিন্সকে ঘিরে ধরে। তুমি এতদিন কোথায় ছিলে প্রিন্স? কত মিস করেছি তোমাকে। তোমাকে ছাড়া ক্লাসে তো মনই বসে না, কলেজটাই পানসে লাগে। আর কখনো এভাবে গায়েব হবে না বলে দিলাম। মেয়েদের কত রকমের কথা প্রিন্সের উদ্দেশ্যে। প্রিন্স আজ কারো কথাই পাত্তা দিচ্ছে না। ওর মন শুধু পরীর দিকে, কিভাবে পরীর রাগ ভাঙাবে। এদিকে এক মেয়ে এসে তো প্রিন্সকে জড়িয়েই ধরলো। পরী দেখে আরো রেগে গেল আর চলে গেল ক্লাসে। প্রিন্সও মেয়েটাকে সরিয়ে দিয়ে ক্লাসে চলে গেল। দুজনে ক্লাস করছে। প্রিন্স বারবার পরীর দিকে তাকালেও পরী প্রিন্সের দিকে একবারও তাকায়নি। ক্লাস শেষ করে আবার ওরা বাসায় ফিরে গেল। লাঞ্চ করলো, বিকেল হলো, সন্ধ্যা হলো, রাত হলো। পরী প্রিন্সের সাথে একটা কথাও বলেনি। প্রিন্স বারবার পরীর রাগ ভাঙানোর চেষ্টা করছে, আর পরী বারবার সরে গেছে প্রিন্সের কাছ থেকে। পরের দিন সকালে আবার প্রিন্স আর পরী কলেজে যায়। ক্লাসে মনোযোগ দেয় দুজনই। ব্রেক টাইমে প্রিন্স বাইরে বের হয়। কিছুক্ষণ পর পরীও ক্লাস থেকে বের হয়, কিন্তু পরী যা দেখতে পায় তা দেখার জন্য পরী প্রস্তুত ছিল না। পরী দেখে প্রিন্স একটা মেয়ের হাত ধরে বসে আছে। মেয়েটার গালে বারবার হাত দিচ্ছে, চুলগুলো ধরছে। যখনই মেয়েটাকে জড়িয়ে ধরতে যাবে তখনই পরী ওদের ওখানে এসে হাজির হয়। পরী মেয়েটার পেছন থেকেই দেখতে পায়। সামনে থেকে না দেখেই পরী প্রিন্সকে বলতে থাকে, তোকে ভালোবাসার এই প্রতিদান দিলি আমাকে। অন্ধের মতো ভালোবাসি তোকে আমি, তাই তো তোর এই রূপ এতদিনে চোখে পড়েনি আমার। কি ভেবেছিস এই মেয়ের সাথে তোকে আমি ইটিস পিটিস করতে দেব? নো ওয়ে। আমার বিয়ে করা বর তুই, একবার না দুবার বিয়ে করা বর। এত সহজেই তোকে ছেড়ে দেব ভেবেছিস? এই জীবনে তোকে মুক্তি নেই, বুঝলি? তুই আমার, শুধুই আমার, মাইন্ডেড। আর এই মেয়ে কে তুই? হ্যাঁ, তুই জানিস না প্রিন্স আমার? এইটুকু বলেই পরী থেমে যায়। যখন প্রিন্সের ছেলে বন্ধুর আলগা চুল পরীর হাতে উঠে চলে আসে, আর প্রিন্সের বন্ধু হাসতে হাসতে বলতে থাকে, থাকে ভাবি আমি। পরী লজ্জা পেয়ে যায়। প্রিন্স আর ওর বন্ধু হাসতে থাকে। প্রিন্সের বন্ধু চলে যায় ওখান থেকে আর বলে যায়, তোরা কথা বল। ফাজিল, অসভ্য। আর কিছু? বেয়াদব ও। খুব লাগছে না? লাগার কথা না। তাহলে বরকে দূরে রেখেছো কেন? বরের কাছ থেকে ভাগছো কেন এতটাই যখন ভালোবাসো? বরকে শাস্তি দিতে। শাস্তি তো অনেক হয়েছে, এবার ক্ষমা করে দাও না। সরি, আর কখনো কষ্ট দিব না। এবার মতো ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা, দিলাম ক্ষমা করে। তবে এখন যে তুমি আমাকে কষ্ট দিলে সেটা শাস্তি পেতে হবে যে।
আবার শাস্তি? ক্ষমা করে দেওয়া যায় না আপনার বরটাকে? 2 বার বিয়ে করা বউটাকে কাছে পেতে একটু মজাই তো করেছি, আর কখনো হবে না এমন। বউটাকে খুব ভালোবাসি যে, তাই তার থেকে দূরে থাকার এই দূরত্বটা খুব কষ্ট দিচ্ছিল। কথাগুলো শুনে পরি প্রিন্সকে জড়িয়ে ধরে। প্রিন্সও পরীকে জড়িয়ে ধরে। কোনোদিন ছেড়ে যেও না আমায়, আমি বাঁচতে পারবো না তোমায় ছাড়া। কোনোদিন যাব না, কখনো যাব না। লাভ ইউ প্রিন্স। আই লাভ ইউ টু আমার পরিবউ। সমাপ্তি ঘটে প্রিন্স আর পরীর অভিমানের, আর শুরু হয় দুষ্ট মিষ্টি ভালোবাসায় পবিত্র এক সম্পর্কে।